বৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নাম জেকেব মিল্টন। হোপফুলি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা যারা এই শোটি এখন দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, তার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। কয়েকটা ব্যাপার আপনাদের সাথে আমার শেয়ার করা কেন যেন আমার মনে হয়েছে, যেন আমি নিরপেক্ষভাবে সত্য তথ্যগুলো তদন্ত করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ইদানিং নিউজ পেপারে বাংলাদেশের সত্য কথা বলার মতো তো কোনো জায়গাই নেই। বাংলাদেশে কেউকে যদি বলা হয় যে সত্য একটা কথা প্রকাশ করবে, তো ওখানে আলটিমেটলি কি দাঁড়ায়? বাংলাদেশের লোকজনদেরকে হাজতে পাঠানো হয়। বাংলাদেশের সাংবাদিক অথবা ব্লগার অথবা সোশ্যাল মিডিয়া ইভেন যারা একটু সত্য কথা বলার চেষ্টা করে, তাদের দরজায় নক করে তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে এখানে সেখানে হয়রানি করা হয়, যা করা হয়। তো কেন আজকের আমি এই সাবজেক্টগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা জরুরি মনে করলাম। হাসিনা শেখ 147 জন পাঁচাটা নেড়ি কুত্তা নিয়ে হঠাৎ করে ওয়াশিংটন ডিসিতে আসলেন। কোনো প্রকার প্রস্তুতি নাই, হঠাৎ করে কি এমন ঘটলো যে তার ওয়াশিংটন ডিসিতে আসা জরুরি হয়ে পড়ল? এই সাবজেক্টগুলো নিয়ে বাংলাদেশের লোকজনরা সোশ্যাল মিডিয়ায় এক একজন এক একভাবে টোটাল সাবজেক্টটা ব্যাখ্যা করে। আমি গত 2-3 দিন এটার উপরে কাজ করেছি। একটা কারণে কাজ করেছে, এজন্য ডিসিতে দৌড়াদৌড়ি করতে হয়েছে, লোকজনদের সাথে কথা বলতে হয়েছে। লোকজন বলতে আমি বাংলাদেশের লোকজনের কথা না, এখানে এসে যাদের হাত পা ধরতেছে, যাদেরকে পয়সা দিতেছে, ধরেন এখানে লবিস্ট ফার্মের কাছে যায়, তারপরে পাবলিক অফিসিয়ালদের কাছে হাত পা ধরাধরি করে। তো যাদের কাছে হাত পা ধরাধরি করে, এবং বাংলাদেশের কতিপয় পাঁচাটা লোফার আছে যারা নিউ ইয়র্কে থাকে এবং ওয়াশিংটন ডিসিতে থাকে, তারা কি করে? তারা হাসিনা শেখ এবং আওয়ামী লীগের লোকজনদের কাছে গিয়ে বলে যে আমরা আমেরিকায় বিশাল ছিল, আমরা মেইন স্ট্রিম পলিটিক্স করি, আমরা মেইন স্ট্রিমের লোকজনদের কাছে গিয়ে হাসিনা শেখকে কারোর সাথে আমরা বসায় দিতে পারবো। তো এই ধরনের কথাবার্তা তারা অনেকে বলে। হাসিনা শেখ কি করেছে? চেষ্টা করেছে তার বকরা ছেলের দিকে তাকাইতে, আরেকজনের দিকে তাকাইতে, আরেকজনের দিকে তাকাইতে, বহুভাবে বহু কিছু হয়েছে। এখন কয়েকটা বিষয় আপনাদের সাথে কেন আমি শেয়ার করতে চাচ্ছি, তার ভিতরে কয়েকটা সাবজেক্ট। নাম্বার 1, হাসিনা শেখ এই মুহূর্তে বিশ্ব ব্যাংকের এই 50 বছর পূর্তি বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটাকে উদযাপন করার কথা বললেও বাস্তবিক অর্থে উনি ওয়াশিংটন ডিসিতে কেন এসেছেন? উনি আমেরিকায় আসার উদ্দেশ্য তার দুইটা। এক, আপনারা অনেকেই এই কথাটাকে আকাশ থেকে পড়বেন, মানে এই কথাটাকে নিয়ে অনেকে বিতর্ক তৈরি করবে, আমার এই কথাগুলোকে নিয়ে যা করবে আমি আরো ইনভেস্টিগেট করছি। এই পর্যন্ত আমার কাছে যে খবরগুলো এসছে তার কারণ দুইটা কারণে উনি আমেরিকা এসছে। নাম্বার 1 কারণ, আপনারা কি খেয়াল করেছেন হাসিনা শেখ আমেরিকায় এসে ওয়াশিংটনে বহু লোকজনের সাথে কথাবার্তা বলেছে, এই মিটিং করেছে, ওই মিটিং করেছে? কোন জায়গায় কি তার বকরা ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেখা গেছে? আপনারা কি দেখেছেন যে সজীব ওয়াজেদ জয় অমুক জায়গায় আছে, সেমুক জায়গায় আছে, তাকে খুঁজে পেয়েছেন? আপনারা কি কেউ দেখেছেন? আমি দেখিনি। লোকজনদেরও কাছে কোথাও কোনো খবর নাই। আমি লোকজনদের কাছে তাকে লোকেট করার চেষ্টা করেছি, তাকে কোনো জায়গায় আমি লোকেট করতে পারি না। তারপরে আমার কাছে হঠাৎ করে একটা খবর এসছে যে সজীব আহমেদ ওয়াজেদ, একে দুবাইতে স্টপ করা হয়েছিল। হি ওয়াজ অন হিজ ওয়ে টু আমেরিকা। এখন দুবাই হয়ে আমেরিকা আসার পথে কোথায় কি হয়েছে জানি না। এই সাবজেক্টটাকে আমি আপনাকে আবার আপডেট করতে পারবো, তার কোনো খোঁজখবর নেই। এখন অনেকে মনে করে যে উনি এখনো সজীব ওয়াজেদ জয়, সজীব আহমেদ ওয়াজেদ, তার মূল নাম কিন্তু এখানে আমেরিকান ডকুমেন্টে লেখা আছে সজীব আহমেদ ওয়াজেদ। তো আপনারা বাংলাদেশে যারা তাকে সজীব ওয়াজেদ জয় বলেন, এটা বকওয়াস, এটা তার পাতানো গেম। এখানে লেখা আছে সজীব আহমেদ ওয়াজেদ। বাই দ্য ওয়ে, আরো একটা কথা এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি, আপনারা সবাই শেখ হাসিনা তাকে ডাকেন, কিন্তু তার সার্টিফিকেট নেম কিন্তু হাসিনা শেখ। আমি যে তার নাম যে হাসিনা শেখ, এটা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর জন্য স্ক্রিনে আপনাদের একটু আমি তাকাতে অনুরোধ করব। কাগজে পত্রে ওনার নাম কিন্তু হাসিনা শেখ। দেখুন, উনি যে
কথা বলে ওনার নাম শেখ হাসিনা, শেখ হাসিনা, আপনারা সবাই গলা ফাটান, চিল্লান, লাফালাফি করেন। আপনারা বলেন জেকব মিল্টন কেন তাকে শেখ হাসিনা ডাকে না? তার নাম শেখ হাসিনা, তার সার্টিফিকেট নেম হাসিনা শেখ, ঠিক আছে? ওনার নাম হাসিনা শেখ, ওনার নাম হাসিনা শেখ। আপনারা চোখ খুলে দেখুন, চোখ খুলে শুনে রাখুন। এবং এটা নিয়ে আরো কন্ট্রোভার্সি আছে, যেটা নিয়ে আমরা অন্য একটা সময় আলাপ আলোচনা করব। কিন্তু ওনার নাম হাসিনা শেখ, ওনার নাম শেখ হাসিনা না। আর আরো একটা কথা, উনি ওয়াজেদকে বিয়ে করলেও উনি কোন একটা উনি নিজে বিশাল বড় কিছু এটা করে ওনার স্বামীকে উনি যেভাবে অপমান করেছে, অপদস্থ করেছে, তার নামটা পর্যন্ত ব্যবহার করে না। যাই হোক, আমি মূল বিষয়বস্তু থেকে দূরে যেতে চাচ্ছি না। ওকে, তো সজীব আহমেদ ওয়াজেদকে দুবাইতে স্টক করা হয়েছে, খবরটা আমার কানে এসছে। খবরটা কবে এসছে? খবরটা আমার কানে এসে 3-4 দিন আগে। এটা নিয়ে আমি অনেক আলাপ আলোচনা করেছি, কথাবার্তা বলেছি যে কি হলো। তো যদি তাকে দুবাইতে স্টপ করা হয়, তাইলে দুবাইতে স্টপ করা হলে সে আমেরিকায় হয় আমেরিকা তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে, আর যদি কাস্টডিতে না নেয় তাহলে তার দুবাইতেই থাকার কথা। দুবাইতে যদি না থাকে তার বাংলাদেশে যাওয়ার কথা। বাংলাদেশে না গেলে তার আমেরিকায় এসে তার মায়ের সাথে এখানে সেখানে যত মিটিং করেছে, যত জায়গায় ঘুরেছে, কোনো জায়গায় তাকে দেখা যায় না। তো এখন যদি আমেরিকায় কেউ থাকে, আপনারা যদি কেউ জেনে থাকেন, আমাকে জানানোর দরকার নাই, আমি খবর পেয়ে যাব। এই সাবজেক্টটা নিয়ে হাসিনা শেখ অত্যন্ত কনসার্ন, নাম্বার 1। আর নাম্বার 2, আর একটা কারণ আছে। আপনারা জানেন আইএমএফ এর কাছ থেকে $4.7 বিলিয়ন লোন তারা নিয়েছিল। এখন সেই পেমেন্ট, এই পেমেন্টটার দেওয়ার কথা ছিল, যাওয়ার পেমেন্ট শুরু করার কথা ছিল এপ্রিলের মাঝামাঝি এই বছরে। এখন ওই চুক্তি অনুযায়ী এই বছরে পেমেন্টটা সে কোথা থেকে দিবে? তো দেওয়ার মতো পজিশনে নাই। তাহলে কি হবে? সে ডিফল্টে যাবে। বাংলাদেশ যদি ডিফল্টে যায়, তার অবস্থা তো আরো করুণ হবে। বিশ্বব্যাপী হাহাকার লেগে যাবে যে কি হইলো, সাবজেক্টটাতেই। তো তখন তারা সবাই বলবে যে হাসিনা শেখ তো তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচালনা করার যোগ্যতা নেই। হাসিনার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার যোগ্যতা যে নাই, এটা ডে 1 আমি বারবার বলে আসছি। তার কোনো যোগ্যতা নেই। এবং শুধু যোগ্যতা যে নাই তা না, ওনার আশেপাশে যে যোগ্য কোনো লোকজনদেরকে ক্ষমতায় বসিয়ে যে উনি রাষ্ট্রটা চালাবে, এই মানসিকতাও নেই। ওনার কথা হচ্ছে যেন তেন ভাবে আমি রাষ্ট্র চালাবো, দেশ ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে, আমি আমার পরিবারকে ধনী বানাবো এবং আমার পিতৃ মাতৃ সব হত্যার প্রতিশোধ নেব। এর বাইরে বাংলাদেশে তার কোনো অল্টারনেট কিছু নাই। তো এটা যদি অল্টারনেট কিছু না থাকে তাহলে কি করবে? হাওয়েভার তার পেমেন্টটাকে কোনো রকম চলমান রাখার জন্য, সামনে যাতে ক্ষমতাটাকে আরো দীর্ঘস্থায়ী করা যায়, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামটাকে বলে, সংক্ষেপে বলে ইএফএফ। ইএফএফ এর অর্থ হলো an extended fund facility program। এই প্রোগ্রামটা কি করা যায়? এই প্রোগ্রামটাকে এভাবে বলে, extended fund would give the country at least a 4.5 years grace period to start paying its debt back once the program is approved. And EFF typically require countries to make deep structural economic changes according to the IMF's guideline. আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আইএমএফ কিছু কিছু কান্ট্রিকে যখন লোনগুলো দেয়, লোনগুলো দেওয়ার পরে একটা সমস্যা ওখানে তৈরি হতে পারে। যেমন কান্ট্রির ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যদি বিশাল আকারের কোনো দুর্নীতি, অনিয়ম, ব্যবস্থাপনার ক্ষেত্রে অনিয়ম, টাকা পয়সা ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম, যারা এক্সিকিউটিভ প্রিভিলেজ যাদের মধ্যে আছে তারা যদি ক্ষমতার অপব্যবহার করে ওই ফান্ডগুলো তছরূপ করে, এটা কি সার্বিক অনিয়ম। এটাকে যদি সবকিছু ফিক্স করতে হয়, ফিক্স করার পরে তারপরে তাদেরকে বলে যে ওকে, তোমাদেরকে আমরা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এই ধরনের একটা গ্রেস পিরিয়ড দিলাম। এটার অর্থ হচ্ছে যে তোমরা লোনটা ধরেন এই মুহূর্তে এপ্রিলের 15 তারিখ 2023-এ পেমেন্ট করার কথা থাকলেও তোমরা এই লোনটা এই বছর থেকে না, এখন 2023, তোমরা 2027 বা 2028 সাল থেকে পে করা শুরু করতে পারো। আপনারা শুনে থাকবেন কিছুদিন আগে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশের ফরেন রিজার্ভ এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সব কাগজপত্র, তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, এক্সপেন্ডিচার, লস অ্যান্ড প্রফিট, সবকিছু বিশ্বব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক জানতে চেয়েছে। এখন আপনি এখানে একটা সাপে বর হতে পারে। সাপে বর কি?
হাসিনা শেখ কথায় কথায় তার ছেলেরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য প্রতি মাসে $4 মিলিয়ন পে করে, প্রতি মাসে তারে $2 লক্ষ স্যালারি দেয়। এই কথাগুলো চাপা মারা অনেক কথাবার্তা আছে না, যেগুলো হাসিনা শেখ প্রতিনিয়ত টেলিভিশনের সামনে সাংবাদিকদের সামনে বেয়াদব নচ্ছার বেহায়ার মতো এই মিথ্যা কথাগুলো বলতে থাকে। সে এই কাগজপত্রগুলো যদি ওয়ার্ল্ড ব্যাংক চেক করে, এই কাগজপত্রগুলো যদি IMF চেক করতে যায়, তো চেক করতে গেলে তো তারা তো এই অনিয়মগুলো দেখবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, ফাইন্যান্সিয়ালি কোথায় যাচ্ছে। আপনার খেয়াল আছে তো, ঢাকা এয়ারপোর্টে চোরাচালানি স্বর্ণ, ওইখান থেকে স্বর্ণ সিজ কইরা বাংলাদেশ ব্যাংকে আনে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে সোনাগুলো আর ঢুকে না। বাংলাদেশ ব্যাংকে কি ঢুকানো হয়? তামা ঢুকানো হয়। এই কাজগুলো কে করে? হাসিনা শেখ করে, তার 5-6টা তাবেদার গুলো করে। অর্থাৎ এই কথাটা আমি বহু আগে বলেছিলাম, বাংলাদেশি ভাই ও বোনেরা, বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতি, বাংলাদেশের কোনো প্রকার অপরাধ, বাংলাদেশের কোনো প্রকার গুম খুন, বাংলাদেশের যে কোনো সিস্টেমই করতে গেলেও, টেন্ডারবাজি সবকিছু করতে গেলেও হাসিনা শেখের পারমিশন লাগে। এই কথাটা আপনারা বিশ্বাস করুন আর না করুন, এটা আপনাদের অবস্থা। বাংলাদেশের মতিঝিলের কোন এক জায়গায় যদি 1 পোটলা গু পড়ে থাকে, লোকজনকে দৃষ্টি আকর্ষণ করতে হয় হাসিনা শেখের। হাসিনা শেখ যতক্ষণ পর্যন্ত না বলে যে ওই গুটা সরানো হোক, ততক্ষণ পর্যন্ত ওই গুও সরানো হয় না। এর অর্থ কি? বাংলাদেশের কোন জায়গার কোন অনিয়ম, দুর্নীতি, গুম খুন, ধর্ষণ, পুলিশের দুর্নীতি, আমলাতান্ত্রিক দুর্নীতি, সবকিছু যা কিছু আছে তার গোড়ায় হাসিনা শেখ। তো উনি তাইলে 2টা কারণে ওয়াশিংটন ডিসিতে এসেছে। 2টা কারণের একটা, সজীব আহমেদ ওয়াজেদ, ওয়ার ইজ হি? এই সাবজেক্টটা নিয়ে তাদের একটা টানন পড়ন আছে। ছেলের সাথে এর আগে উনি বছর দেড়েক দুয়েক আগে, বছরখানেক আগে একবার এসে গত সেপ্টেম্বর অক্টোবরে ছেলের সাথে মারামারি ঝগড়াঝাটি যা কিছু করার করে গেছে। এবার পরিস্থিতি এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নিরপেক্ষ নির্বাচন হবে, এই সাবজেক্টটা নিয়ে আমেরিকার সাথে তাদের দর কষাকষি যাচ্ছে। ভারত এক থিওরি দিতেছে, চায়না এক থিওরি দিতেছে, আমেরিকা কি করতেছে, তাদের কলকাঠিগুলো খুব সুকৌশলে তারা ব্যবহার করছে। সুকৌশলে কিভাবে ব্যবহার করছে? তার ছেলেকে ধরবে, তাকে ধরবে, র্যাবকে ধরেছে, পুলিশের আইজি স্যাংশনের মধ্যে। আমেরিকা যদি হঠাৎ করে বলে ফেলে যে তোমরা যদি নিরপেক্ষ নির্বাচন জাহান্নামী তোমরা যা কিছু করছো, তোমাদেরকে মুজিব ফ্যামিলির উপরে, শেখ মুজিবের যত তল্পি তল্পা যে যেখানে আছে তাদের উপরে একটা স্যাংশন দিয়ে দিতে পারে। কিন্তু সবাইকে ধরার আগে যদি, আমি অবাক হব না যদি সজীব আহমেদ ওয়াজেদের উপরে তারা এইভাবে ধরে রাখে। আমার এটা অবাক হওয়ার কিছু নাই। তো এই সাবজেক্ট নিয়ে আপনাদের আমি চোখ রাখছি। আমি যেই মুহূর্তে জানবো সাবজেক্ট আপনাদেরকে জানাবো। এখন ওয়ার্ল্ড ব্যাংকে কি করেছে আপনাদের অনেকের মনে আছে কিনা জানি না, গত বছর 22 না 21, আমার তো ধারণা 22 অথবা 21 ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রেসিডেন্ট এবং সিইও, ওনার নাম হচ্ছে ডেভিড মালপাস গেছিলেন। এটা একটা কার্ডিসি। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট যে কোনো দেশেই যায়, ওই দেশে গেলে ওই দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে অনেক সময় বলে যে আই এম ইনভাইটিং ইউ টু কাম টু ওয়াশিংটন ডিসি এট আওয়ার হেডকোয়ার্টার। এটা ইনফর্মাল ফর্মাল, এটা একটা ক্যাজুয়াল ইনভাইটেশন, এটা অনেক সময় দেয়, অনেক সময় না সব সময় দেয়। এটা কার্ডিসি, এটা প্রোটোকল, তাদেরকে দিতে হয়। ওকে, তো এখন হাসিনা শেখ তো আসলে ওয়ার্ল্ড ব্যাংকে বেড়াতে আসে না। হাসিনা শেখের একটা কারণ চিন্তা করছে, ও মাই গড, মাই পেমেন্ট ইজ ডিউ এন্ড উই হ্যাভ টু স্টার্ট মেকিং দ্য পেমেন্ট। ইফ উই ফেল টু ডু সো, তাইলে ইন্টারন্যাশনালি আমরা কি হব? দেউলিয়া হব এবং ভবিষ্যতে তাদের কাছে আর যেতে পারবো না। স্মার্ট, তাকে বলা হয়েছে যে তুমি এখানে আসো। এখন ওইখানে হাসিনা শেখ একটা লোককে ওখানে পাঠিয়েছিল, একটা লোককে, হাসিনা শেখের ব্যক্তিগত সচিব ছিল, একটা শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষিত মানুষ। কিন্তু আপনাদের, আমি নাগরিক টিভি টেলিভিশন প্রোগ্রামে কথায় কথায় আমি প্রায় বলে থাকি, ফখরুদ্দিন মঈনুদ্দিনরা বাংলাদেশের 650 জন লোককে, 650 জন ঊর্ধ্বতন লোককে, শিক্ষিত লোকজনদেরকে ক্যালকাটায় গিয়ে রয়ের কাছ থেকে শপথ করিয়ে এনেছে যে তারা রয়ের হয়ে কাজ করছে। 650 জন। এখন এই 650 জনকে অনেকেই আমি অনেক সময় খুঁজে পাই, কাজের ক্ষেত্রে যখন খোঁচা দেই তাদেরকে পাই। যখন এই রয়ের 650 জনকে যে ওট করাইছে, ওই 650 জনের ভিতরে একজন ছিল আহমেদ কাউকাউস। আহমেদ কাউকাউস একজন শিক্ষিত মানুষ। এই
রয়ের শপথ গ্রহণের জন্যই এই আহমেদ কায়কাউসকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর একান্ত সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য প্রাইম মিনিস্টার করা হয়েছিল এই আহমেদ কায়কাউসকে। এবং আপনারা জানেন রাষ্ট্রীয় অনেক গোপন কিছু এই প্রিন্সিপাল সেক্রেটারির সামনে হয়। যখন এই সামনে থেকে হয়, এই সামনে থেকে হওয়ার জন্যই তাকে আবার পুরস্কৃত করা হয়। এই আহমেদ কায়কাউস, আমি এই লোকটাকে আপনারা হয়তো দেখেন নাই কখনো, আমি লোকটার চেহারাটা আপনাদেরকে একটু দেখাই। এই হুবড়িটা হলো আহমেদ কায়কাউস। এ ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় ক্যালকাটায় যে 650 জন লোককে রয়ের ওত করানো হয়েছে, এই শুয়োরের বাচ্চা ইজ ওয়ান অফ দেম। এবং ওই রয়ের ওত নেওয়ার জন্য এই শুয়োরের বাচ্চাকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমা রানী হাসিনা শেখ তাকে প্রিন্সিপাল সেক্রেটারি করেছিল। এই আহমেদ কায়কাউসকে গত বছর না 2 বছর আগে তাকে কি করেছে, প্রত্যেকটা দেশ থেকেই একটা সুযোগ আসে, বিশ্ব ব্যাংকে অল্টারনেট এক্সিকিউটিভ ডাইরেক্টর পদের জন্য রিকমেন্ডেশন লাগে, কোন কান্ট্রি থেকে দেওয়া হয়। তো কি করেছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর না, কিন্তু এক্সিকিউটিভ ডাইরেক্টর না, ওয়ার্ল্ড ব্যাংকে সাউথ ইস্ট এশিয়ান জোনে বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, শ্রীলঙ্কা, এই 4টা কান্ট্রির জন্য একটা জোন ধরা হয়। এই জোনের জন্য একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যাসাইন করা আছে। এখন ওই এক্সিকিউটিভ ডাইরেক্টরটা কে? অনেকে মনে করে আহমেদ কায়কাউস। না, আহমেদ কায়কাউস ওখানকার এক্সিকিউটিভ ডাইরেক্টর না। ওখানকার মেইন এক্সিকিউটিভ ডাইরেক্টর কে? তার নাম হচ্ছে রাজেশ খুল্লার, ইন্ডিয়ান অরিজিন। ইন্ডিয়ানরা ওয়ার্ল্ড ব্যাংকে ভালো পজিশন হোল্ড করে, কেন করবে না? ইন্ডিয়া তো গণতন্ত্রের চর্চা করে, ওখানে তো শিক্ষিত লোকজন আছে, ওখানে তো পা চাটলেই পজিশন পাওয়া যায় না। তো ওখানে কে গেছে? ওই ওয়ার্ল্ড ব্যাংকের যেই সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নের যেই সেকশনটা মেনটেন করে, ওখানকার হেড যাকে বলা হয় রিয়েল এক্সিকিউটিভ ডাইরেক্টর, তার নাম হলো রাজেশ খুল্লা। ঠিক আছে, এখন ওখানে রাজেশ খুল্লারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে অথবা অল্টারনেট হিসাবে রাজেশ খুল্লার নাই। ওটাকে কি বলে? অতিরিক্ত সহকারী, ডেপুটি, অ্যাসোসিয়েটস, আপনারা যা কিছু বলেন। এখানে ওয়ার্ল্ড ব্যাংকের ক্যাটাগরিতে তাকে বলা হয় অল্টারনেট এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইফ এক্সিকিউটিভ ডাইরেক্টর ইজ প্রেজেন্ট, alternate executive director has no role to play. ডে টু ডে অপারেশনে রাজেশ খুল্লার যদি মনে করে আহমেদ কায়কাউসকে বলবে, যাও ওই গেস্ট আসছে তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনো, ওইখানে অমুক আসছে যাও তাদেরকে চা খাওয়াই আনো, এই কাজটা আহমেদ কায়কাউস করে। কার অর্ডারে? এক্সিকিউটিভ ডাইরেক্টর রাজেশ খুল্লারের আন্ডারে। আমি আপনাকে বলি, ওই সেকশনটায় কয়েকজন লোক আছে, আমি তাদের নামগুলো বলি। রাজেশ খুল্লার হলো রিয়েল এক্সিকিউটিভ ডাইরেক্টর। রাজীব টপনো, সে হলো সিনিয়র অ্যাডভাইজার টু দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর। রাজেন্দ্র কুমার, অ্যাডভাইজার টু এক্সিকিউটিভ ডাইরেক্টর। ইপসিতা মিত্র, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর। ওখানে বাংলাদেশি এক হুবড়িকে ঢুকানো হয়েছে, সেই হুবড়ির নাম মোহাম্মদ খালিদ হাসান। আমি জানি না আওয়ামী লীগেরই কেউ হবে। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট টু এক্সিকিউটিভ ডাইরেক্টর শোভা বাসেল। ওকে, এই কয়জন লোকের মধ্যে ওই অল্টারনেট আহমেদ কায়কাউস, হাসিনার পাচাটা এবং রয়ের পাচাটা দালাল যে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা, যাকে ওই 650 জনের একজন রয়ের দালাল, তাকে এখানে পাঠানো হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকে। এখন আহমেদ কায়কাউস যখন ওয়ার্ল্ড ব্যাংকে এসছে, হাসিনা শেখ কি প্ল্যান করেছে? তারা খুঁজে বের করেছে ডেভিড ম্যালপাস, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এবং সিইও, কবে হাসিনাকে দাওয়াত দিয়েছিল ওই প্রসঙ্গটা টেনে বলছে এটাকে লক্কর জক্কর করে কোনোভাবে ওইখানে এমন একটা ইস্যু তৈরি করা যায় কিনা। তাইলে 3টা কাজের জন্য হাসিনা এই সাবজেক্টগুলো এখানে ডিসকাস করার সুযোগ পাবে। কি সুযোগ পাবে? এখানে আসছে, এখানে আসার পরে জয়ের সাবজেক্টটা কোথায় কি হলো, সজীব আহমেদ ওয়াজেদ এই বকরা দুবাই থেকে কি আসলে আমেরিকা আসতে পারছে, কোথায় ঢুকছে, কি ঢুকছে, তাকে হোল্ড করা হয়েছে কিনা কোথাও, এটা একটা ইস্যু আছে। এটা বিশাল ইস্যু, কারণ সে তো জীবনে কোনো কাজ না করে, কোনো প্রকার ব্যবসাপাতি না করে সে বিলিয়নিয়ার হয়ে গেছে।
তার সে বিলিয়নিয়ার হয়ে গেছে, এই বিলিয়নের সোর্স কি এগুলো তো তার জানা নাই। আমেরিকান গভর্নমেন্ট যে কোনো সময় তাকে সিজ করতে পারে। তাকে এই সাবজেক্টটা নিয়ে ক্লারিফাই করা নাম্বার 1। নাম্বার 2, IMF এর কাছ থেকে অথবা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে তাদের EFF প্রোগ্রামের আওতায় যদি বাংলাদেশকে এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম পাওয়া যায়, আমি আপনাদেরকে বলেছি এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি প্রোগ্রাম, এই প্রোগ্রামটার নাম হচ্ছে যদি কেউ গ্রেস পিরিয়ডটা পায়, হাসিনা শেখ বলছে আর বাংলাদেশ দিয়ে দিবে তা কিন্তু না। হাসিনা শেখ এই সাবজেক্টটা নিয়ে তাদেরকে যেতে হবে, সামনে এগোতে হবে, বলতে হবে, তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এখন এই অ্যাপ্লিকেশনটা তারা করেছে, এখন এখানে হাত পা ধরতে এসছে ওয়ার্ল্ড ব্যাংকে। আপনারা মনে করেন না অনেক গরুর বাচ্চা গরুর আছে যারা লেখাপড়া করেন না, তারা বলে হ্যাঁ এখন ওয়ার্ল্ড ব্যাংকে হাসিনার কথা চলে। এই বলদের বাচ্চা বলদ, একটু সরে সরে পর, ঠিক আছে? সরে কখ গুলা ভালো করে পড়, যদি কখ সরে ভালো করে পড়িস তাহলে তোরা বুঝবি। ওয়ার্ল্ড ব্যাংক হাসিনা শেখ এখানে আসছে EFF প্রোগ্রামের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের পা ধরতে এসে আমাদেরকে 4-5 বছর গ্রেস পিরিয়ড দেওয়া হোক। ওয়ার্ল্ড ব্যাংক বলছে ঠিক আছে, তোমাদের কাগজপত্র সব সাবমিট করো, আমরা দেখি তোমাদেরকে এটা দিতে পারি কিনা। আপনারা বাংলাদেশের কাগজপত্র অনেক জায়গায় দেখেছেন, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF তাদের কাছ থেকে তাদের বৈদেশিক রিজার্ভ সহ সবকিছু চেয়েছে, ঠিক আছে? এখন ওইটা যখন তারা চায়, ওটা চাওয়ার জন্য তারা বলেছে যে ঠিক আছে দাও। দেওয়ার পরে তারা ওয়ার্ল্ড ব্যাংক বিবেচনা করে দেখবে যে আসলে এই EFF প্রোগ্রামের জন্য বাংলাদেশ কোয়ালিফাই করে কিনা। তো এখানে এটাও একটা সিরিয়াস ইস্যু। নাম্বার 3 যেটা হচ্ছে তার অরিজিনাল, এই দুইটা ইস্যুতে আমেরিকায় এসে যদি কোনো অবস্থাতে আমেরিকান কোনো অফিসিয়ালদের সাথে একটা মিটিং সেট আপ করা যায় কিনা। কিন্তু আপনাদেরকে এই কথাটা আমি অনেক আগেই বলে দিয়েছি, এই মিটিংটা অলমোস্ট ইম্পসিবল। 2011 সাল থেকে ডিসেম্বর 2022 এর মধ্যে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট ইনক্লুডিং DGFI, ইনক্লুডিং CID, DB, র্যাব, পুলিশ, আমেরিকান অফিসিয়ালদের সাথে যত তথ্য দিয়েছে জঙ্গি সংক্রান্ত ব্যাপারে, স্পেশালি জঙ্গি সংক্রান্ত ব্যাপারে, তাদেরকে মিথ্যা তথ্য দিয়েছে। এই মিথ্যা তথ্যের জন্য আমেরিকান গভর্নমেন্ট অফিসিয়ালদের ভিতরে কেউ আর তার সাথে কথা বলতে চায় না, দেখাও করতে চায় না। হাসিনা শেখের সাথেও কথা বলতে চায় না, তার সন্তানদের সাথেও কথা বলতে চায় না। কি আর করার, কিছু করার না। তো আহমেদ কায়কাউস সম্পর্কে আরো কিছু কথা বলি। সে শুধু ওই যে রয়ের ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে 650 জন, যে 650 জনকে নিয়ে রয়ের ওত নেওয়াইছে, শুধু তাদেরই একজন না, আমি তাদের কথা শুনেন। এই কায়কাউসের এক ছেলে এক মেয়ে আমেরিকায় লেখাপড়া করে। ও যখন বাংলাদেশে ছিল, কায়কাউস বাংলাদেশে ছিল, ওর বেতন কত ছিল? বাংলাদেশের সচিবের বেতন কত ছিল আপনি কি জানেন? ওর ছেলে মেয়ের জন্য প্রতি মাসে $25,000 এই শুয়োরের বাচ্চা আমেরিকা পাঠিয়েছে। এই আহমেদ কায়কাউস, দেখে রাখুন, এই চেহারাটা ভালো করে দেখে রাখুন। এই হলো সেই হুবরি। $20,000 থেকে $25,000। আমি শুনেছি $20,000 থেকে $25,000 শুধু টিউশন ফি, থাকা, খাওয়া খরচ, বিভিন্ন কিছু, অর্থাৎ মাসে $35,000 থেকে $40,000 শুয়োরের বাচ্চা রয়ের দালাল আমেরিকায় এই টাকাটা পাঠিয়েছে। কোথায় পেয়েছে এই টাকাটা? $40,000 থেকে $50,000 আমেরিকায় পাঠিয়েছে। ওর বাপদাদার সেরাদ্দ আছে বাংলাদেশে? কোনো সেরাদ্দ নাই। রয়ের থেকে ব্যাকআপ পায়, সব জায়গা থেকে ব্যাকআপ পায়, সেই টাকাগুলো আমেরিকায় পাঠিয়েছে। পাঠাইয়া বলছে যে ওকে, হিয়ার ইট ইজ। এখন আমি যখন রয়ের এই সাবজেক্টটাকে আমি টের পাইছি, আমি তাকে চারিদিকে খোঁচাখুচি বললাম। খোঁচাখুচি করার পরে আমি দেখলাম যে ও মাই গড, এ তো ওই 650 জনের একজন। আরো ইনভেস্টিগেট করলাম। এখন আরো একটা কথা আছে, বাংলাদেশের ভাই বোন আপনারা অনেক সময় বলেন ভাই আপনারা যে ইনভেস্টিগেশন করছেন আমাদেরকে বলেন কিভাবে করছেন, কোথায় করছেন। আমি প্রথমত আমি কোনো সাংবাদিক না, দ্বিতীয়ত আমি কোনো রাজনৈতিক নেতা বা কর্মী না, তৃতীয়ত আমি সিভিল রাইটস এবং হিউম্যান রাইটস এর উপরে কাজ করি। এদের উপরে কাজ করতে গেলে আমি সরকারের লোকজনের সাথে, গভর্নমেন্টের বাইরের লোকজনের সাথে আমার অনেক সময় কাজ করতে হয়। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন লোকজন আমার সাথে কমিউনিকেট করে। এখন
আমি এই সোর্সগুলো আপনাদের কাছে বলতে যাব না কিভাবে, আরো কিছু আছে ইনভেস্টিগেট করার জন্য। এখন এই ইন্টারনেটের যুগে আপনাদের বহু কিছু আছে ডানে বায়ে খুঁজতে হয়। আমি একটা কথা ব্যক্তিগতভাবে আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা পোস্ট অথবা ইন্টারভিউ করার পরে আমি কোনোদিন ফেসবুক ইউটিউবে গিয়ে দেখি না কে দেখছে আর কে দেখে নাই, কে আমাকে ভালো বলছেন কে আমাকে খারাপ করছেন, এগুলো আমি দেখি না। এগুলো দেখার জন্য আমার এমপ্লয়িরা আছে, এমপ্লয়িরা আমাকে অনেক সময় বলে। হাওয়েভার আমি মেইন ইস্যু থেকে সরবো না। আহমেদ কায়কাউস কে এর সম্পর্কে, এই যে হাসিনা শেখ আমেরিকা এসছে, আপনাদের আরো একটা কথা বলে রাখি, আমেরিকা আসার পরে আমেরিকান গভর্নমেন্টের কোন অফিসিয়াল তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায় না এবং তার সাথে আজ অবধি দেখাও করে। আরো হয়েছে এই নিউ ইয়র্কে, আমি কয়েকজনের নাম এখন বলবো না, বা ভবিষ্যতে সময় আসছে আমি তাদেরকে বলবো, ছবি সহ তাদের তুতপা দেখাইয়া জুতা পেটা করে আমি তাদেরকে দেখাবো। এদের মধ্যে থেকে আওয়ামী লীগের লোকজনরা বাংলাদেশ থেকে তাদেরকে পয়সা দিচ্ছে এখানকার কোন সিনেটর বা কংগ্রেসম্যান কারোর সাথে দেখা হয় কিনা। আপনাদেরকে একটা কথা বলে রাখি, সিনেট মেজরিটি লিডারের নাম হচ্ছে চাক সুমার। চাক সুমারকে রীতিমতো পাও ধরা হয়েছে ওয়াশিংটনে, তার সাথে দেখা করার ব্যবস্থা করা যায় কিনা, কারোর সাথে দেখা করা কত করা হয়েছে। আমি আজ পর্যন্ত জানি এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো সোর্স তাদের জন্য তৈরি হয় না। পয়সা কিন্তু খরচ করা হয়ে গেছে, মিলিয়ন মিলিয়ন ডলার লবিসদের পিছনে খরচ করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ স্টেটে কথা বলার জন্য চেষ্টা করা হয়েছে, লাভ কিন্তু এখন পর্যন্ত হয় না। কোথায় যাবে কি করবে না হবে এর কোনো ধারণা নেই, কিন্তু পয়সার জাতা গেছে। এখন এই হাসিনা শেখ যখন আমেরিকা এসছে, আপনারা দেখুন তাকে এয়ারপোর্টে কে রিসিভ করেছে। এই দেখেন, এই ছবিটার দিকে তাকিয়ে দেখুন, হাতের ডান পাশে যে বলদের বাচ্চা নিজ দিকে তাকাইয়া হুবড়ির মতো তাকায় রয়েছে, পেটের উপরে হাত দিয়া, এই শুয়োরের বাচ্চার নাম আহমেদ কায়কাউস। আর ওই যে মধ্যে যে বলদের বাচ্চা দাঁড়ায় রয়েছে হ্যাঁ কইরা হাইসা চশমা চোখে দিয়া, এই বেটার নাম হয়েছে ইমরান। আর বাপাশে তাকায় দেখেন ভারতীয় চুতমারানি এবং তার বোন দ্বিতীয় চুতমারানি দাঁড়ায় আছে, হেরাহানা দাঁড়ায় আছে। এই আমেরিকার রিসিপশন তাদের এইটা। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে হয়তো ওই যে কি জন্য আমি নাম বলছিলাম রিয়েল এক্সিকিউটিভ ডাইরেক্টরকে, নামটা আবার আপনাদেরকে বলি, রাজেশ খুল্লা, সে বোধহয় বলছে আহমেদ কায়কাউসরে বলছে এই বলদের বাচ্চা যা ওই তোদের যেই দেশের থেকে যে শুন নিয়ে আসছে তারে রিসিভ করে লই আয়। অবস্থায় এর চাইতে তো আর ভালো কিছু আমার মুখে আসে না ওর জন্য। এখন অনেকে বলে যে ভাইজান আপনি হাসিনা শেখকে এত গালি দেন কেন? আমি এতটুকু কথা আপনাদেরকে বলতে পারি, কত মায়ের আহাজারি বাংলাদেশে যাদের সন্তান গুম হয়েছে, কত মায়ের আহাজারি যাদের সন্তানকে খুন করা হয়েছে, আবরারের মতো লোককে খুন করা হয়েছে, কত মায়ের আহাজারি তাদের নাতি নাতনিদেরকে গুম করে দেয়া হয়েছে, কত স্ত্রীর আহাজারি তাদের বাবাকে তাদের স্বামীকে গুম করে দেয়া হয়েছে, কত মা বোন আত্মীয় স্বজন তাদের সন্তানদের আহাজারি তাদের আপনজনদেরকে গুম করে দিয়েছে, ক্রস ফায়ারে দিয়েছে। এই হাসিনার নির্দেশে, এই হাসিনার নির্দেশে আপনাদের এমন কোন শুয়োরের বাচ্চা গাধার বাচ্চা আপনাদের ভিতরে যদি আপনারা মনে করেন ও বাংলাদেশের প্রাইম মিনিস্টারের পদে বসে আছে, তোর ইজ্জতের মায়েরে বাপ, ওই চেয়ারে বসে যদি কোনো মানুষ নিজ দেশের জনগণকে অন্য একটা দেশের এজেন্সিকে দিয়ে গুম করায়, সেনা অফিসারদেরকে পিলখানায় খুন করায়, গুম করায়, মেরে ফেলে, ধর্ষণ করে, রাস্তায় বোমাবাজি করে, নিজেরা বোমাবাজি করে তার জন্য অন্যদেরকে সাজা দেওয়া হয়, ওই অফিসের প্রতি কারো আর ইজ্জত থাকে না, ওখানে সম্মান দেওয়ার আর কোনো রিজন থাকে না, কারণ এরা মানুষরূপী হয় না, এদের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশি ভাই ও বোনেরা, এই কথাগুলো আপনাদের সাথে আজকের আমি শেয়ার করলাম। আরো খোঁচাখুচি করছি কোথায় কি আছে, আমি খুঁজে বের করব, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আমি একটা বিশেষ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আগামী শনিবারে আমি যে নাগরিক টিভিতে যে আমার টক শো থাকে, আমার অত্যন্ত প্রিয় একটা শো, যেখানে আমি ওই সময়টা নির্ধারণ করি বাংলাদেশের জন্য, বাংলাদেশি ভাই বোন আপনাদের জন্য। আগামী
আমার একটা সার্জারি প্ল্যান করা হয়েছে। আমি হয়তো মেডিকেল ইস্যুর জন্য আমি এই শনিবার হয়তো আমি থাকতে পারবো না, বাট আমি আপনাদের জন্য সবসময় দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি যে কথাটা বলছি, বাংলাদেশের এই ক্রান্তিকালে বাংলাদেশের প্রত্যেকটা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনারা যে যেখানে আছেন, আপনারা বলবেন বাংলাদেশের অস্তিত্বের জন্য আপনারা দোয়া করছেন। আমি বলবো ফিহামানিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন। কিন্তু শুধু দোয়ায় এখন কাজ হবে না, আমাদেরকে সবাইকে রাস্তায় যেতে হবে, রাস্তায় গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আমাদের নিজেদের মধ্যে আর ডিভিশন তৈরি করার দরকার নাই। সামনে এগিয়ে যান, সামনে এগিয়ে গিয়ে তারপরে যা কিছু করার করেন। আমি এর পরবর্তী সময় আপনাদেরকে একটা প্রোগ্রামে আমি আসব, ওই ডিজিএফআই কোন কুত্তা গরু ছাগল তাদেরকেও ওয়াশিংটনে আনা হয়েছে, এগুলো নিয়ে আপনাদেরকে আপডেট দেব। সজীব আহমেদ ওয়াজেদ সম্পর্কেও আপনাকে আবার ভবিষ্যতে আপডেট দেব। হাসিনা শেখ সম্পর্কে আমার আরো যা কিছু আমি জানতে পারছি, আমি খুঁজে খুঁজে বের করছি। শারীরিকভাবে আমি এই প্রসিজার মেডিকেল প্রসিজারটার ভিতরে যদি এখন না যেতাম, আমি হয়তো ডিসিতে এখনো বসে আপনাদের সাথে আরো কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে পারতাম। ভবিষ্যতে আরো করব, আপনাদের সাথে কথা হবে। আমাদের জন্য দোয়া করেন এবং আপনারা যেখানে যেই অবস্থানেই থাকুন না কেন, বাংলাদেশের জন্য যেভাবে যা কিছু করতে পারেন আল্লাহর ওয়াস্তে আপনারা তা করুন। এটা যদি না করেন, ভবিষ্যতে আমাদের দেশের অস্তিত্ব থাকবে না, আমাদের জাতীয় পরিচয় থাকবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা